আমি আজকে থেকে আমি আপনার বলে রাখি, এইটা হয় আমি কেন? আপনার নর্মাল কথা বলি, কেন আমার তুলনা শুনলে আমার রাগ লাগে। তারেক সাহেবকে আওয়ামী লীগ সরকার গত কতদিন মানে তুষার ভাই ডেট মনে থাকে, আমার ডেট মনে থাকে না, মানে একটা সময় থেকে বলা হলো না যে উনাকে আর দেখানো যাবে না, উনাকে আর সাক্ষাৎকার নেওয়া যাবে না। ওরও 2 বছর আগে থেকে, মানে মোটের উপর 5 বছর আগে থেকে আমি জনাব তারেকের একটা ইন্টারভিউর জন্য আমি পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি। ইন্টারভিউ দেয় নাই তো দেয় নাই, যে আচ্ছা ঠিক আছে আমি কারোর সঙ্গে কথা বলতেছি না। তারপর তো কথা বলতে শুরু করলো, আজকে বিবিসি, কালকে আল জাজিরা, পরশুদিন রয়টার্স, তো কথা বলে, এখনো তো দেয় নাই। এটা কারণ কি? আমরা ইন্টারভিউ নিতে গেলে সবসময় দেখা যায় যে আমরা পিছিয়ে থাকি, যারা ফরেন মিডিয়া যেগুলো আছে তারা সবসময় পেয়ে যায়। আমার মনে হয় যে ফরেন মিডিয়ার একটা গ্ল্যামার এটাকে আকর্ষণ করে। কিন্তু আমার ক্ষেত্রে আমি বলি, আমি তো ডয়েচে ভেলে, আমি তো ফরেন মিডিয়াতে ছিলেন এবং বাংলাদেশি মিডিয়াতে উনার ইন্টারভিউ নেওয়া বন্ধ। আমি মানে ওই যে উনার প্রেস টিম 2-1 তো এখন আছে, উনাদের কাছে জানতে চাইলে যেতে পারবেন। মানে আমি কোনো স্টোন আনটার্ন রাখি নাই, দেয় নাই তো ইন্টারভিউ। এখানে আসার পরেও তো আমার ডয়েচে ভেলের সাবেক কলিগ আরাফাতকে উনি ইন্টারভিউ দিল, আমাকে দিল না তো, দেয় নাই তো। এবং আমি বলি এটা তো প্রধানমন্ত্রী হওয়ার আগেই দেয় নাই, প্রধানমন্ত্রী হওয়ার পর আরো দিবে না। এখন এটা বলতে পারে যে ভাই ভাল লাগে না, বা তোমার ভাল লাগে না, বা তোমার প্রতিষ্ঠানের ভাল লাগে না, এই জন্য দেই না। কিন্তু ঘটনা এরকম আবার নাও হইতে পারে, আমি ঠিক জানি না। দুটি বিষয় হতে পারে। আমরা সবসময় দেখি যে পরিবর্তন হয়েছে। আপনি যেটা বলছিলেন যে ডক্টর ইউনূস সাহেব, আপনি ভাবছেন যে তিনি এখন আর আমাকে চিনবেন না, আমাকে আর ইন্টারভিউ দিবেন না, এরকম তো আমরা অনেকের ক্ষেত্রেই দেখি। এই বিষয়গুলো কেন হয়? এটা কি ক্ষমতায় যাওয়ার পরেই না, এটা যেটা হয় যে ক্ষমতায় যাওয়ার পরে বা ক্ষমতায় থাকাকালীন সময় কিছু লোক মনে করে যে আমি কোনো আনকমফোর্টেবল কোশ্চেনের সম্মুখীন হব না। এক্স্যাক্টলি, আমার কোনো কোশ্চেনে আমি আনকমফোর্টেবল হব না। আপনারা বলতেছেন তো যে তারেক সাহেব গতকাল কোশ্চেনটা ভালো হ্যান্ডেল করছে, কিন্তু আপনি যদি তারেক সাহেবের পাশে আপনি মির্জা ফখরুলকে দেখেন, যারে দেখে আমার আরো বেশি হাসি পাইছে। মির্জা ফখরুল সাহেব তো পা না হাত নাইরেটার এরকম একটা এটা দেখে আমার আরো বেশি আমি হাসতেছিলাম, কারণ আমি প্রশ্ন করার সময় আমি এটা আমার একটা প্রকৃতি, যে আমার কাছে মনে হয় যে এটাকে ইউফেমিজম বলে, যে আমি একটা ভালো, এবং আমার সাথে যে কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘাতের জায়গায় আমি না, সেইটা আমি মনে করি যে এটা ক্লিয়ার করা দরকার। আসলে আমি না, আমার কাছে মনে হয় আজকে আপনি দেখবেন যে এই প্রশ্ন করাটা নিয়ে তুষার ভাই, এই প্রশ্ন করাটা নিয়ে সবচেয়ে বেশি আপত্তি জানাইছে হচ্ছে আমাদের মনে হয় একটু বেশি হারে ভোট লোকে দিছে, অথবা ভোট বাড়ছে, আমি জানি না। এখন এটার মধ্যে ইঞ্জিনিয়ারিং হয়েছে না ডাক্তারি হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু এইটা আমি আমার দেখা থেকে আমি বলতেছি যে আমি আসলে 2 ঘন্টায় যেরকম দেখছি, তার 3 ঘন্টা পরে যেরকম দেখছি, তারপরে ভোটের পরিমাণটা যেরকম বাড়ছে, সেইটা হইতে হইলে অনেক বেশি পার্টিসিপেশন আসলে পড়া লাগবে। এটা হইতে পারে শীতের দিন, আমি জানি না কিছু। ভোটের আগে কিন্তু আমি শেষ করি, কিন্তু আমার ওইখানে মানে আমি যতগুলি কেন্দ্রে গেছি, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার বা পোলিং এজেন্টরা যারা ছিলেন, তারা সবাই ভোট ভালো হচ্ছে, ভোটে কোনো সমস্যা নেই, এরকম কথাই বলছেন। আমি স্পেসিফিকলি সবার কাছে জিজ্ঞেস করছি। আপনি নিজে কোনো অনিয়মের চিত্র দেখতে পান? আমি ওনাদের কাছে একদম স্পেসিফিকলি জানতেও চাইছি যে আপনারা কি কোনো অনিয়ম দেখতেছেন, কোনো সমস্যা দেখতেছেন, কিছুর কথা আমি অন্তত শুনি নাই। জি, খালেদ ভাই, ভোটের আগে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এই সব কথাবার্তা শুনছিলাম। আপনার কাছে আসলে কি মনে হয় যে আপনি নিজেও একটি প্রশ্ন করেছিলেন গতকাল বিএনপি তারেক রহমানকে, তিনি চমৎকার উত্তর দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় আসলে এরকম কোনো কিছু কি না ছিল কি? আমার মনে হওয়াটা দিয়া তো আসলে মানে দুনিয়া চলবে না, দুনিয়া চলে হচ্ছে পারসেপশন দিয়া। এখন ঘটনা দিচ্ছে যে কারো পারসেপশন ছিল যে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, তো তাদের কাছে মনে হয়েছে জামায়াতে ইসলামীকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এইটার তো কোনো তথ্য আমার কাছে নাই, কিন্তু আমি আসলে জামায়াতে ইসলামীর যে ভোট প্রাপ্তি, আসন প্রাপ্তি, তাতে আমার কাছে মনে হয় জামায়াতে ইসলামী করবেন এরকম একটা ধারণা দিয়ে একটা ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে। এবং তারা যেটা করে, ওই মন্ত্রিসভা থেকে যে মন্ত্রিসভা চলছে তাদের যে কাজকর্ম, তার বিপরীতে তাদের কর্মসূচি বা তাদের উপদেশ বা তাদের পরিকল্পনাগুলি জনগণকে জানায় যে এটা এইভাবে না করে এইভাবে করা যেত, এইভাবে না করে এইভাবে। ওনারা ছায়া মন্ত্রিসভা গঠন করলে তো ওনাদের একটা ছায়া প্রধানমন্ত্রী থাকবে। ছায়া প্রধানমন্ত্রীটা কে? আর আমি এই যে ওর খালেদের কথা শুনতে শুনতে একটা সার্চ দিয়েছিলাম, তো সেখানে আমার কাছে প্রথমে ভেসে আসলো নিউজ 24 অনলাইনের একটি সংবাদ। ওটার হেডলাইন হচ্ছে সাংবাদিকদেরকে দেখে নেওয়ার হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ। তো কেউ যদি কাউকে দেখে নেওয়ার হুমকি দেয়, তাহলে তো তাকে দেখলে মানুষ ভয় পাবে না, ও নিজে ভয় দেখাইতে পারবে। কিন্তু কেউ যদি প্রশ্ন করে, সভয় বলবো না নির্ভয়ে, অথবা যদি অভয় দেন তাহলে বলি, এটাকে তার কাছে মনে হয় যে এটা তেল দেওয়া হচ্ছে, এটা তাকে সম্মান করা হচ্ছে। এটা তাকে সম্মান অসম্মানের বিষয় না।
আমরা ছোটবেলায় দুইটা মানে আমরা অনেকগুলো বই পড়েছি, তার মধ্যে একটা হচ্ছে আরব্য উপন্যাস, একটা হচ্ছে পারস্য উপন্যাস, একটা হচ্ছে গোপাল ভাঁড়ের বই, একটা হচ্ছে নাসিরুদ্দিন হোজ্জার বই, তাই না? এই বইগুলো আমরা পড়েছি। এই প্রত্যেকটা বইয়ে দেখা যেত তারা সম্রাটের দরবারে বা রাজার দরবারে, বা ওই সময় তো আর গণতান্ত্রিক শাসক প্রধানমন্ত্রী নাই, রাজার একটা মন্ত্রী থাকতো, ওই সব দরবারে কথা বলে। প্রত্যেকটা লাইনে লেখা থাকতো, যদি অভয় দেন তাহলে একটি কথা বলি, অথবা সভয় বলবো না নির্ভয় বলবো। এইটা একটা আদব, এটা একটা কায়দা, এটা একটা বিনয়। আনফর্চুনেটলি বিনয় তো তারা বহু আগেই পাঠিয়ে দিয়েছেন বেহেশতে, তারপরে বেহেশতের টিকিট বিক্রি করেছেন, তারপরে বেহেশতের টিকিটওয়ালাদের সাথে গিয়ে ইলেকশন করেছেন, তারপরে এখন কেউ যদি বিনয় প্রদর্শন কিন্তু করে, আপনি এত রেগে আছেন কেন? আমি রেগে নাই, আমি রেগে নাই। বেয়াদবি, বেয়াদবি কোনো দেশের আইন হতে পারে না, বেয়াদবি কোনো দেশের নিয়ম হতে পারে না, বেয়াদবি বেয়াদবি কোনোভাবেই গ্রহণযোগ্য বিষয় না। কিন্তু এই বেয়াদবি তো সরকারিভাবে করা হয়েছে। চাইছিলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা কিন্তু আসলে তার খোলাসা করতে হবে, কারণ যেহেতু এইটা নিয়ে এত কথা হচ্ছে। আমি এর আগে আর শুনি নাই যে এইটা বিএনপির পক্ষ থেকে কেউ খোলাসা করছেন, অ্যাটলিস্ট এটা নিয়ে কথা বলা হইতেছে, কিন্তু তারেক সাহেবের কাছে তো আর গিয়া কেউ এটা জিজ্ঞেস করতেছে না। সেটি আপনি জিজ্ঞেস করেছেন, এটি আপনাকে ধন্যবাদ। আর তিনি যে উত্তরটি দিয়েছেন সেটিও চমৎকার ছিল। আপনার কাছে আবারও আসবো। আমি ভোটটা আসে নাই, সেটা আপনি দিয়েছেন এবং দিয়ে দিয়েছেন। আরেকটা হচ্ছে আপনি ভোট কেন্দ্রের লোকজনকে আসতে দিলেন না, ফলে প্রতিপক্ষের ভোটাররা আসতে পারলো না, আপনার ভোটাররা গেল। আরেকটা হচ্ছে আসলো কিন্তু ঢুকতে পারলো না, কারণ আপনি একটা লম্বা লাইন তৈরি করলেন, লাইনের পিছনে দাঁড়িয়ে থাকলো। আরেকটা হচ্ছে সবই ঠিক মতো হলো, গোনার সময় আপনি ঠিক মতো গুনলেন না। আর আরেকটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনি হ্যাঁর পাশে একটা টিক চিহ্ন দিয়ে দিলেন। লোকে জিজ্ঞেস করে আমি কোথায় ভোট দিব, এখানে তো আগেই ভোট দিয়ে দিচ্ছে, টিক তো মারা আছে ভাই, তাহলে কি আমি কোথায় দিব? এখানে দেখি দুইটা ভোট দিয়েছে, উপরে একটা টিক দিয়েছে, নিচে একটা ক্রস দিয়েছে। এটা আরেকটা ইঞ্জিনিয়ারিং। লোকজন স্বাভাবিকভাবে, এটা আপনারা যে কোনোখানে পরীক্ষা করতে পারেন, ওপেন চ্যালেঞ্জ, ওই ব্যালট বাক্সটা, ওই ব্যালট পেপারটা দিয়ে আপনারা যে কোনো 20টা লোক, যে কোনো 20টা লোককে কিছু বলবেন না, একটা সিল হাতে ধরাই দিয়ে বলবেন আপনারা যেখানে ইচ্ছা করে দিয়ে দেন সিলটা, দেখবেন হ্যাঁ ভোট কয়টা পরে, না ভোট কয়টা পরে। হ্যাঁ, এটাও এক ধরনের ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে পাভলভিয়ান রিফ্লেক্স। পাভলভ নামে একজন ভদ্রলোক ছিলেন রাশিয়াতে, তো উনি পরীক্ষা করে বললেন যে কিছু কিছু রিফ্লেক্স আছে যেটা মানুষকে শিখিয়ে বা প্রাণীকে শিখিয়ে দেওয়া যায়, তারপরে ওইটা যদি নাও থাকে মানুষ বা প্রাণী ওইটাই করে। যেমন তেঁতুল, লেবু, এটা বলার সাথে সাথে আমাদের একটা জিভে পানি আসে। কারণ হচ্ছে আমরা এই টকের স্বাদটা জানি এবং আমাদের ব্রেইনের মধ্যে এটা আছে। এটা উনি পরীক্ষা করেছিলেন কুকুর দিয়ে, কুকুরকে উনি দিয়ে পরীক্ষা করে দেখিয়েছিলেন যে একটা জায়গাতে খাবার থাকলে ঘন্টা বাজালে ও খাবার পায়, পরে খাবার না থাকলেও ঘন্টাটা বাজালে ও সেখানে চলে আসে, কারণ জানে যে ঘন্টা বাজলে আসতে হবে। যেত যে দুটি খালি বাক্স আছে, যেটা সঠিক সেটাতে টিক দেন, যেখানে আপনি ভোট দিতে চান সেখানে টিক দেন, অথবা হ্যাঁর পাশে এটা খালি রেখে দেওয়া যেত, হ্যাঁ না দেখে মানুষ ভোট দিত। আপনি হ্যাঁ লিখে একটা টিক দিয়েছেন, যেন টিক মানে হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন, কোনো খালি জায়গা ছিল না। তো এটা তো এটা একটা ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটা একটা ইঞ্জিনিয়ারিং। এবং আপনি এটা পরীক্ষা করতে, আমি বললাম তো, যারা দর্শক আছেন তারা এই পরীক্ষাটা করতে পারেন। যে কোনো একটা বাচ্চা, বুড়ো, মাঝারি বয়সী, যে কারোর সামনে সাদা কাগজ নেবেন, হ্যাঁ না লিখে পাশে বক্স রাখবেন। না এর পক্ষেও তো অনেক ভোট আমরা দেখলাম না, এখন ইঞ্জিনিয়ারিং যখন হয় তখন তো নায়ের পক্ষে 0 ভোট হবে না, অথবা নায়েরটা ঠিক ভোট আর হ্যাঁটা ওই যে টিক ভোট। এই নায়ের এত ভোট কারা দিল? উপরেরটা টিকটক, নিচেরটা অন্য কিছু। এই নায়ের এত ভোট পড়ার কারণ কি? কারা দিল এই ভোট? মানুষ দিয়েছে, মানুষ দিয়েছে, তারা পছন্দ করে নাই। এবং আপনি দেখেন হ্যাঁ না ভোটের, আওয়ামী লীগের লোক বেশি নাকি? না না না, তারা যারা বুঝেছে তারা না বলেছে, যারা বুঝে নাই তারা হ্যাঁ বলেছে। এইভাবে বললে আবার মানুষ মাইন্ড করবে, হ্যাঁ আপনি আমাদেরকে বুঝে নাই বলতেছেন। না, ওরা বুঝে নাই যে এখানে টিকটা দিয়েছে যে তাদের মাথাটা একটু করার জন্য। আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমি নিজেই তো বুঝি নাই, মানে পছন্দ করে না, তাকে আবিষ্কার করে তাকে ফলস বলতে থাকে। ওদের কাজ ছিল এটা প্রথম যখন এটা বেরিয়েছে তখনই যে এটা ফলস সেটা বলা, এবং এরা এইভাবে মানুষকে বিভ্রান্ত হতে দিয়েছে আগে এবং নিজেরাও বিভ্রান্ত করেছে। এটাও এক ধরনের ইঞ্জিনিয়ারিং। এবং সেই ইঞ্জিনিয়ারিংটা দেখেন একবার হাতে কলমে প্রমাণ করে দিয়েছে। এটা কিন্তু আমার লেখা না, এটা আমি কপি করেছি, পেস্ট করেছি, কিন্তু লিখি নাই, এটা কপি পেস্ট। এরা আমার উপরে তাকিয়ে ছিল, তুষার কি লেখে রে, তুষার কি লেখে রে, অন্যরা যে লিখেছে সেটা দেখে নাই, আমারটা দেখার সাথে সাথে মনে হয়েছে আর এটা তো ফলস, পাইছি এটা। ওনারা আমাদের পায় নাই, আমি ওনাদেরকে পাইছি, এবং পেয়ে আমি এটা দিয়ে দিয়েছি দেখানোর জন্য যে এরা এইভাবে লেগেছিল, এরা এইভাবে আনিস আলমগীরের পিছনে লেগেছিল। এবং সে যখন বন্দী হয়েছে তখন তাদের মনে ছিল না আন্দোলনটা কথা আন্দোলনটা সাংবাদিকদের জেলের বাইরে রাখার জন্য না, সাংবাদিকদের জেলের ভিতরে ভরার জন্য না, কথা বললে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য না জেলখানায়। এরা সেগুলোর জন্য দেখেন মাফ চেয়েছে। কেউ যদি আমাদের কথায় আমাদের কাজে কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে মাফ করে দেন, ইম্পসিবল, মাফ করার প্রশ্নই উঠে না। ক্ষমতাকে প্রশ্ন করার জন্য মানুষকে যদি আন্দোলনের পরে জেলে যাইতে হয়,
তাহলে এই গণভোটকে আমি 36 বার না বলবো, কারণ এই গণভোট করেছে যারা, তারা ক্ষমতাকে প্রশ্ন করার দায়ে মানুষকে বন্দী করেছে। শেখ হাসিনার মতো নির্লজ্জতার ভিতরেও যে প্রশ্ন নয় তেল নিয়ে এসেছি, সেই অনুষ্ঠান থেকেও কেউ বন্দী হয় নাই। অথচ ফেসবুকে প্রশ্ন করার কারণে মানুষ বন্দী হয়েছে। গণতন্ত্রের ঠিকানা অনেক সুন্দর, কারণ আলহামদুলিল্লাহ যে এই গণভোট হোক আর যেই ভোটই হোক, এই অত্যাচারী অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছেন। তুষার ভাইয়ের কথা শুনছি, আমরা খালেদ ভাইয়ের কাছে আসতে চাই। খালেদ ভাই, অনেক প্রশ্ন আছে আপনাকে, আপনি সবসময় প্রশ্ন করেন, আজকে আপনাকে অনেক প্রশ্ন করতে চাই, সেই সময় হবে কিনা না না, প্রশ্ন করেন। আমি শুধু তুষার ভাইয়ের মানে প্রথম কথা হচ্ছে আমি কোনো উত্তর জানি না, সুতরাং আমার কোনো টেনশন নাই। হচ্ছে জনাব প্রধান উপদেষ্টা, হ্যাঁ, তো আমি আপনাকে একটা কথা বলি, রমজান মাসে এখনো বাকি আছে, উনি রমজানের যে একটা শুভেচ্ছা বাণী থাকে না, ওটা উনি দিয়ে দিয়েছেন। এটাও উনি তারেক রহমানকে এখন দিতে দিচ্ছেন না, আগেই উনি দিয়ে যাচ্ছেন। আসেন আমরা আসল জায়গাতে আসি। এই যে আমরা যে কালচারটার কথা বলছিলাম, ট্যাগিং, একটা অনুষ্ঠানে আমি গিয়েছি, সেখানে প্রেস উইং এর এক ভদ্রলোক হাজির ছিলেন। তর্কে যখন উনি বুঝতে পারছেন যে উনি আর পারছেন না, আলোচনা ওনার কথা সহযুক্তি, তখন উনি বললেন এই যে সফট আওয়ামী লীগার। আচ্ছা, এবার আমি আপনাকে প্রশ্ন করি, আলী রিয়াজ সাহেব আমাদের সবাইকে ভোট দিতে বলেছেন, হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোটের ভিতর দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করবে, হ্যাঁ ভোট দিতেই হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, শপথ অমুক দিন হবে, তমুক দিন হবে, এখনো বলে যাচ্ছে। এই ভদ্রলোক নিজে ভোট দেয় নাই, এই ভদ্রলোক বাংলাদেশের ভোটার না। যে আমার দেশের ভোটার না অথবা ভোট দেয় না, সে আমাকে এসে শিখিয়েছে কেমনে ভোট দিতে হবে। জি, তো ওনার শেখানো ভোট আমি মানি না তো, এবং নাগরিক হিসেবে ওনার শেখানো ভোট না মানার অধিকার আমার আছে। এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার বাংলাদেশের তো নাই, বিশ্বের কাউকে দেওয়া হয় নাই। আমার নাগরিক অধিকার আছে, যে লোক আমার এখানে ভোট দেয় না সে আমারে ভোট দিতে বলবে আর আমি তার কথা মতো ভোট দিব। আগে একটা ভোট দিতেন, দিয়া প্রমাণ করতেন আপনিও হ্যাঁ পক্ষে আছেন। আপনি বাংলাদেশের ব্যালট বাক্সকে ভোট দেওয়ার উপযুক্ত মনে করেন নাই, এবং এই প্রশ্ন করা যায় না ওনাদের সময়। ওনারা বহু প্রশ্ন করতে দেন নাই না। কিন্তু তুষার ভাই, আপনি কি মনে করেন না যে যেমন ধরেন আপনি আমারে একটা বলছে উনি আপনি এবং উনি 100 বার আপনি, উনি আমার বড় ভাই, উনি একসময় বিতর্ক করেছেন, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু আমি ওনাকে ওই শ্রদ্ধার মধ্যে থেকেই এই সমালোচনাটা করতে চাই। আমার বড় ভাই হওয়ার জন্য তো তাকে একটা শ্রদ্ধার উপযুক্ত তার জায়গা থাকে। কিন্তু তুষার ভাই, আপনি যেগুলি তার দোষ কইতেছেন, এটা দোষ না, মানে আপনি যেগুলি তার কইতেছেন এগুলি তো আমার কাছে দোষ লাগতেছে না। বিদেশি একটা লোক যার জন্ম বাংলাদেশে, সে বাংলাদেশটা উদ্ধার করতে তো আসতেই পারে। হ্যাঁ আসতে পারে, হ্যাঁ অবশ্যই। কিন্তু আপনি উদ্ধার করে দিলেন যখন, মনে করেন আপনি মাঠে ঘাস লাগিয়েছেন, এই পুরা ইলেকশনে তো শুধু আলী রিয়াজ স্যার জিতছে 77%, ফ্লাইং কলার। এক্স্যাক্টলি, উনি ফ্লাইং কলার আর এবং উনি জিতার আগেও জিতছে, সবাইরে কনভিন্স করে ফেলাইছে। হ্যাঁ, এবং একটা টিকও দিয়ে দিয়েছে আগে, যা করার তাই করেছে। এখন কিন্তু উনি নিজে ওই টিকের পক্ষে গিয়ে একটা সিল মারে নাই। এই নির্বাচনের কোথাও উনি অংশ নেয় নাই। যে সংবিধান বদলানোর জন্য উনি গণভোট করছেন, সেই সংবিধান বদলের পক্ষে ওনার হ্যাঁ নাই। জি তুষার ভাই, তারপরে বিরোধী যাবেন। আরেকটা জিনিস খালি আমি আপনাকে বলে দিই, সকল উপদেষ্টা সম্পদের হিসাব দিল, উনি দিল না, কারণ উনি নাকি বেতন নেয় নাই বলেছে একটা। আরেকটা হচ্ছে উনি আসলে এইখানে ট্যাক্স দেয় না, উনি এখানকার করদাতা না। কিন্তু আমরা কি কে করদাতা আর কে করদাতা না তার সম্পদ জানতে চেয়েছি, নাকি বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যারা বসেছিলেন তাদের সম্পদ বেড়েছে কতটা, কমেছে কতটা, আয় করেছে কতটা, সেটা জানতে চেয়েছি। এমন কি হতে পারে না খালেদ, যে আপনি আসলেন এবং তারপরে আপনি এখানে আসার পরে দেখা গেল আপনার আমেরিকার অ্যাকাউন্টে স্ফীত হয়েছে? যদি প্রফেসর মোহাম্মদ ইউনূস তার বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে পারে, যদি আরো একাধিক উপদেষ্টা তাদের বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে পারে, আলী রিয়াজ সাহেব দিলেন না কেন? কারণ আলী রিয়াজ সাহেব বেতন নেন নাই, আপনার সাথে তার কোনো আর্থিক লেনদেন নাই। আমার সাথে যে আর্থিক লেনদেন নাই এটা প্রমাণ করার জন্য তো তার সম্পদের হিসাবটা দিতে হবে। যেটা এমন একটা পরিস্থিতি শেষ 3-4 বছর, মানে আমি তো তখন বিদেশে, এমন একটা পরিস্থিতি, এমন একটা আবহ সৃষ্টি করা হয়েছিল, এটা একটা কাফকায়েস্ক সময়, যে আপনি আসলে জানেন না আপনার কি হবে। ইন্টারেস্টিংলি, যেটা আমি জীবনে ভাবি নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সময় এরকম একটা কাফকায়েস্ক সময় হয়েছে। মানে একই কথা বলতেছে তুষার ভাই, আমি চাই না তুষার ভাইরে ধরে নিয়ে যাক, কিন্তু তুষার ভাইরে ধরে নিয়ে যায় নাই। মানে আপনি তো যদি জানেন আপনি 5 অপরাধ করলে 3 শাস্তি হবে, তাহলে তো আপনি জানলেন আপনার কি হবে। কিন্তু আপনি যদি না জানেন যে এইটা অপরাধ কিনা, বা এই অপরাধ করলে আপনার শাস্তি হবে কিনা, এইটা হচ্ছে একটা কাফকায়েস্ক সময়, যখন আপনি জানেন না। আনিস আলমগীর ভাইকে এখন উনারে, এই যে তুষার ভাই প্রতিটা অনুষ্ঠানে এটা বলতেছে, কিন্তু প্রতিটা অনুষ্ঠানে বইলে আরো 20 টাকা বেশি খাইতেছে, কিন্তু উনি কিন্তু বলতেছে ওই আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের কথা বলতেছে, আওয়ামী লীগ আসলে কিন্তু উনারে কিছু দেয়ও না, দিবেও না, বরং আরো অন্য ঝামেলা করে। কোন সরকার আমাদের কিছু দেয় না, কোন সরকার না, আমরা জানি এটা না, কিন্তু সেটা বলে সুবিধাভোগী। কিসের সুবিধা? বরং যদি মুখ বন্ধ রাখতাম, টিভি চ্যানেলের 5টা টিভি চ্যানেলের মালিক থাকতাম না। উনি তো নাগরিক টিভির সিইও হয়ে গেলেন না আওয়ামী লীগ সরকারের মধ্যে, বস ছিলেন। হ্যাঁ, নাগরিক টিভির সিইও গেলেন। হ্যাঁ, উনি ছাড়লেন কেন? এত তো সুখ। আবার আমারে বলে যে কি
সালমান এফ রহমানের সুবিধাভোগী ভাই, সালমান এফ রহমানের গাড়িতে যেই সময় পতাকা লাগছে, আই লেফট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, লেফট মাই কান্ট্রি। আমি কোনোদিন বিদেশে থাকা আমার জন্য অপশন ছিল না। আমি বলবো সরকার মানে করছে না, আমি বাংলাদেশে কোনো মিডিয়াতে তখন কাজ করার মতো পরিবেশ আমার কাছে মনে হয় না। মানে এখন আপনি কইতে পারেন যে ভাই অমুক কাজ করছে তমুক কাজ করছে, এটা করছে, কিন্তু আমার কাছে মনে হয় না আর এটার মধ্যে আর কোনো উপযুক্ততা আছে। তো তার মনে হওয়া আমারে এখন এমন কি আপনি দেখেন মির্জা আব্বাস তার একটা এটা তো বলছে নিউ ইয়র্কে একটা লোক আছে না, একটু টিয়ে করে সালমানের কেশিয়ার ছিল। আমি সত্যি মানে আমি কোনোদিন আইন হাত তুলে নেওয়া, হুমকি দেওয়া, ধমকি দেওয়া টাইপ না, কিন্তু আমার কিন্তু যদি ওই টাইপ মানে আমি যদি ওই টাইপ হইতাম তাহলে আমার অনেক কষ্ট লাগছে আসলে, সত্যি কথা, যেটা একটা বোবা কষ্ট। এবং এই যে ক্ষমতায় আসলে আমার এই প্রশ্নগুলি করে রাখা, এই যে তুই হাসলি কেন, আমি হাসছি, তুই আমার ক যে তুই হাসছস কেন, তুই আমার এটা দিয়া তুই তেল দিয়া ভাসিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের সময় বলে আমি তেল দিছি, তুই দেখছস আমার জীবনে আওয়ামী লীগের সময়, তুই জানোস আমার সম্পর্কে। তো স্যার আরেকটা অভিজ্ঞতার কথা বলি। আজকেই একজন বিজয়ী প্রার্থীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে, মিষ্টি পাঠানো হয়েছে। তাদের একটি কথা ছিল যে সমালোচনা শুনতে চাই আপনাদের কাছ থেকে। এইটা আসলে পজিটিভ, কিন্তু বাস্তবে কি আমরা সেটি দেখতে পাবো? কি মনে হয় আপনার কাছে? অতীতে আমরা দেখতে পাই নাই। সমালোচনা শুনতে চাই বলেন, কিন্তু সমালোচনা করার পর মনে হয় যে শুনতে চেয়েছিলেন জানার জন্য যে কারা কারা সমালোচনা করে, এবং তারপর তাদের উপরে তাদের অন্তত তারা না হলেও তাদের যারা